দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আমি বিশেষ কাজে কলকাতার বাইরে আছি, বুঝতেই পারছেন আমার প্রেক্ষাপট দেখে। তবু যেহেতু জরুরি একটি উপনির্বাচন আগামী 19শে জুন কালীগঞ্জে হতে চলেছে, সে উপলক্ষে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা উচিত এবং সেই জন্যই আমার এই অনুষ্ঠানে আসা। 19শে জুন যে উপনির্বাচন কালীগঞ্জে হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে অপেক্ষাকৃত নিরাপদ একটি সিট। গত বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন এবং তার প্রয়াণে প্রয়াত তৃণমূল বিধায়কের কন্যা আরিফা আহমেদকে সেখানে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। ওখানে কংগ্রেস বামেদের সমর্থন নিয়ে প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখকে। আপনারা এটাও জানেন যে এই আসনটিতে এবার বামপন্থী তথা সিপিআইএম বিশেষ করে দাবি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসকেই বামফ্রন্ট সর্বসম্মতভাবে আসনটি ছেড়ে দিয়েছে। এই আসনটিতে এর আগে একটা সময় বামফ্রন্টের শরিক হিসেবে আরএসপি দাঁড়াতো। নতুন করে জটিলতার মধ্যে না গিয়ে প্রাথমিকভাবে দাবি জানানোর পরও বামপন্থীরা এখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যে গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের যা ওভারঅল পারফরমেন্স তার তুলনায় এই কেন্দ্রটিতে জোটের প্রেজেন্স কিছুটা হলেও গুরুত্বের দাবি রাখে। তার কারণ হচ্ছে যে গত লোকসভা নির্বাচন যেখানে কংগ্রেস মাত্র একটা আসন পেয়েছিল, বামপন্থীরা কোনো আসনই পায়নি, সেরকম একটা পরিস্থিতিতেও এই আসনে কিন্তু সিপিআইএম প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তিনি প্রায় 20% ভোট পেয়েছেন এই বিধানসভা সেগমেন্টটাতে। তার আগের বছরের পঞ্চায়েত নির্বাচনের হিসেব যদি আমরা দেখি তাহলে দেখব যে বাম এবং কংগ্রেসদের সম্মিলিত ভোট এখানে প্রায় ছিল 25% কাছাকাছি। আমার নিজের ধারণা কংগ্রেস যদি একটু সিরিয়াসলি লড়ত এই আসনটাতে, তাহলে বামপন্থীদের যে সমর্থন তারা পাচ্ছে সেখানে একটা ঘুরে দাঁড়ানোর লড়াই জোটের আগামী বিধানসভা নির্বাচনের আগে দেখতে পেত। কংগ্রেস সিরিয়াস নয় এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার কাছে যা খবর আমি দেখছিলাম, কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তার এলাকায় উপস্থিতি খুব কম। দ্বিতীয়ত 2021 সালে তিনি জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন এবং 6 বছরের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরে অবশ্য সেই বহিষ্কার তুলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে বিতর্কের ঊর্ধ্বে থাকা কোনো প্রার্থী যদি কংগ্রেস খুঁজে পেত ওখানে, আমার মনে হয় যে লড়াইটা অনেক বেশি জোরদার হতো। আমি আগেই বলেছিলাম যে আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ উপনির্বাচন, সুতরাং এখানে কংগ্রেস এবং বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করলে পারে কিছুটা দিক নির্দেশ পাওয়া যেতে পারে। ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে ঠিক কথা, কিন্তু প্রার্থীর ক্ষেত্রে আমার যা গ্রাউন্ড ফিডব্যাক তাতে কিন্তু খুব একটা হোপফুল প্রজেকশন আমার কাছে নেই, বাস্তব বস্তুগত শর্ত থাকা সত্ত্বেও। কারণ যে তৃণমূল কংগ্রেস পরিবার, ওখানে আমি এখন পরিবারই বলবো কারণ বাবার জায়গায় মেয়ে প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ওয়াকফ সম্পত্তির অপব্যবহার নিয়ে ওই এলাকাতে রীতিমতো গুঞ্জন আছে এবং আপনারা জানেন যে ওয়াকফ নতুন যে আইন মোদী সরকার এনেছে তার বিরুদ্ধে আন্দোলনকে মমতা ব্যানার্জি সরকার যেভাবে দমন করেছেন সেটা নিয়েও সংখ্যালঘুদের একটা অংশের মধ্যে বড় ক্ষোভ আছে। ফলে কংগ্রেস সংখ্যালঘু প্রার্থী পিচ করেছে ঠিক কথা, কিন্তু প্রার্থী যদি আরও জোরদার হতো, এখানে যে প্রজেকশনটা আমি বারবার করছি যে সংখ্যালঘুদের মধ্যে কিন্তু তৃণমূলের প্রতি সমর্থন কমবার একটা প্রবণতা আছে, সেই প্রবণতার একটা গতিমুখ কিন্তু এই উপনির্বাচনেই দেখা যেত বলে আমার বিশ্বাস।
কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং কাজ করেছে বিজেপি। বিজেপি যাকে প্রার্থী করেছে আশিস ঘোষ, অবভিয়াসলি যেটা বিজেপি নেতারা খোলাখুলি বলছেন যে তারা চান যে এই হিন্দু ভোটের তারা যে রসায়ন খুঁজছেন, উইনিং কম্বিনেশন খুঁজছেন গোটা রাজ্য জুড়ে, তার আপাতত সাম্প্রতিকতম পরীক্ষাগার হচ্ছে এই কালীগঞ্জের বিধানসভা নির্বাচন। ফলে যেখানে তৃণমূল এবং জোটের প্রার্থী সংখ্যালঘু শিবির থেকে, সেখানে স্বাভাবিকভাবে বিজেপি হিন্দু প্রার্থী দিয়েছেন আশিস ঘোষ, এবং সেই পরিচিতির সূত্রেই প্রচার চলছে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই আশিস ঘোষ ইনি এমন একজন প্রার্থী যিনি দেবগ্রামে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেরই অধীন পঞ্চায়েতে তৃণমূল এবং বিজেপি মিলে যে পঞ্চায়েত চালাচ্ছে তার অন্যতম কর্মাধ্যক্ষ। আমার মনে হয় যে গিভেন সিচুয়েশনে বিধানসভা নির্বাচনের আগে একটা লম্বা ক্যাচ বিজেপি শিবির বাম কংগ্রেস জোটের হাতে তুলে দিয়েছিল। তারা এখানে প্রার্থী করেছেন এমন একজন ব্যক্তিকে যিনি এমন একটা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ যে পঞ্চায়েতটা চালাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হাতে হাত মিলিয়ে। অর্থাৎ রাজ্য জুড়ে বামপন্থীরা যে কথাটা বারবার বলবার চেষ্টা করছেন, এবং এবার এই ক্ষেত্রে অন্তত দেখলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও বলবার চেষ্টা করেছেন, বিজেপি এবং তৃণমূল কার্যত হাতে হাত মিলিয়ে চলছে। তার একটা হাতে গরম প্রমাণ হচ্ছে দেবগ্রামের এইরকম একটি পঞ্চায়েত যেখানে বাম কংগ্রেস জোটকে বাদ দিয়ে পঞ্চায়েত গঠন করবার তাগিদে তৃণমূল এবং বিজেপি নিজেদের মধ্যে হাতে হাত মিলিয়ে পঞ্চায়েত গঠন করেছে, এবং তারই কর্মাধ্যক্ষ হচ্ছে এই আশিস ঘোষ। আমার কাছে যদি খুব ভুল হিসেব না থাকে, এই পঞ্চায়েতটিতে 2023 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় বাম কংগ্রেস সম্মিলিতভাবে 8টি আসন পেয়েছিল। তারপরে অবশ্য বোধহয় কিছু দলত্যাগের ঘটনা ঘটেছে, কিন্তু বাম কংগ্রেসের লোকেদেরকে নিয়ে যাতে কোনোভাবেই পঞ্চায়েত করতে না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়ে দেবগ্রামে পঞ্চায়েত তৈরি করেছে। একটা উপনির্বাচনে হার বা জিতটা বড় কথা না, বিশেষ করে যখন এই একটা আসনের উপর দাঁড়িয়ে বিধানসভার কিছু শক্তি ভারসাম্যে তারতম্য আসবে না। কিন্তু এই ঘটনা বাম এবং কংগ্রেস জোটের সামনে একটা সুযোগ এনে দিয়েছে গোটা রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে প্রচার চালানোর, যে বাম কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখবার জন্য সামান্য পঞ্চায়েত স্তরেও তৃণমূল এবং কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল কংগ্রেস ও বিজেপি হাতে হাত মিলিয়ে সেখানে পঞ্চায়েত গঠন করতে পিছিয়ে যায়নি, এবং তারই অন্যতম কর্মকর্তাকে বিজেপি এখানে হিন্দু ভোট সংগত করবার নাম করে এই কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে। আমার মনে হয় যে এই বিষয়টা বামপন্থী এবং কংগ্রেস কর্মীদের অবশ্যই গোটা রাজ্য জুড়ে প্রচারে আনা উচিত, কারণ এটা কেবলমাত্র কালীগঞ্জের নির্বাচনের ইস্যু আর নয়। বিশেষ করে আজকে যখন বিজেপি যে ভয়ঙ্কর মেরুকরণের রাজনীতি করছে, সেখানে এইরকম একজন ব্যক্তিকে প্রার্থী করা যিনি গ্রাম স্তরে পঞ্চায়েতে বিজেপি তৃণমূল কম্বাইনের নির্দিষ্ট যৌথ মুখ, তাকে বিজেপি প্রজেক্ট করছে। অর্থাৎ যে কথাটা বামপন্থীরা বারবার বলবার চেষ্টা করছেন রাজ্যে বিভিন্ন ইস্যুতে, জাতীয় বিভিন্ন ইস্যুতে, একটার পর একটা কেলেঙ্কারি ধামাচাপা পড়ে যাওয়ার ইস্যুতে, সেই সেটিংয়ের একটা নির্দিষ্ট উদাহরণ এবং তার রিফ্লেকশন আমরা কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সুতরাং বামপন্থীর কর্মী সমর্থক এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে আমার আবেদন থাকলো, আপনারা একটা আই ওপেনার হিসেবে এই কেস স্টাডিটা গোটা রাজ্যে প্রচারে নিয়ে আসুন। কারণ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন 19 তারিখ,
17 তারিখ প্রচার শেষ হয়ে যাবে, কিন্তু এই ঘটনার যে রাজনৈতিক ভাইব্রেশন রয়েছে তার অনুরণন গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। TheNewsCounter.is এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন। মনে রাখবেন, শালীনতা বজায় রেখে আপনারা আপনাদের কমেন্ট করবেন। আমার মতামতের সঙ্গে আপনাদের একমত হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু শালীনতার গণ্ডি ডিঙোনো চলবে না। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।